এটিএন নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আমি মাশায়েখ শশী আপনাদের সঙ্গে আজকে পুরোটা আয়োজন জুড়ে আছি। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে মোহাম্মদ মুজাফফর হোসেন নামের একজন ব্যক্তি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত। তিনি কোর্ট মার্শাল হয়েছিল তৎকালীন সময়ে তিনি গত বুধবার গ্রেপ্তার হয়েছিলেন এবং হত্যাকাণ্ডের পর তিনি দীর্ঘ ৪৫ বছর পালিয়েছিলেন। ৪৫ বছর পর অবশেষে তাকে ধরা হয়েছে এবং ইতোমধ্যেই মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করেছে ডিবি। এই প্রেক্ষাপটেই আজকে আমাদের আয়োজন এবং আজকে শিরোনাম রেখেছি অপরাধের বিচার হবেই। দুইজন আলোচক আজকে আমাদেরকে সময় দিচ্ছেন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম, উপাচার্য শিক্ষা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং একই সাথে স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আনোয়ার সাদাত আবু মোহাম্মদ ফুয়াদ, নিরাপত্তা বিশ্লেষক। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন। আলোচনাতে যেতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম, আপনার কাছে আসতে চাই। মানে এত বছর পর আবারও নতুন করে এই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিষয়টি সামনে আসছে, কারণ মোহাম্মদ মুজাফফর হোসেন তিনি ধরা পড়েছেন, যেটা বলা হচ্ছে ৪৫ বছর পর। মানে এই ধরা পড়ার প্রেক্ষাপট বা এর পরবর্তীতে কী হবে সেটাও তো আলোচনা করতে চাই। তবে আপনার কাছে যেটা জানতে চাই যে ৪৫ বছর আগে, মানে এই ৩১ মের রাতে সার্কিট হাউসে সেদিন হয়েছিল কি আসলে? ধন্যবাদ। এখনকার প্রেক্ষিতে এই জনগুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এটিএন নিউজ যে আলোচনার সূত্রপাত করেছে, সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিশেষ করে ওই সময়ের প্রেক্ষিতটা যদি আমরা দেখি, একটু যদি আমরা পিছনে ফিরে যাই, যে যাকে যেভাবে হত্যা করা হলো, তিনি কিন্তু ওই সময়ের প্রেক্ষিতে একটা ৭২ থেকে ৭৫ একটা শ্বাসরুদ্ধকর দেশের যে পরিস্থিতি ছিল, আওয়ামী বাকশালী যুগ যেটাকে নামে অভিহিত করা হয়, সেটাকে অতিক্রম করে তিনি দেশকে যে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং দেশ ধীরে ধীরে সারা বিশ্বে বাংলাদেশের একটা সুনাম হচ্ছিল। এর প্রেক্ষিতে দেখা গেল দেশে বিদেশে বেশ কিছু চক্রান্ত শুরু হয়ে গেছিল এই সময়। এই চক্রান্তেরই একটা অংশ হিসেবে আমার বিশ্লেষণে যে উনি যে দেশকে নতুনভাবে গড়ার যে তিনি প্রক্রিয়াটা শুরু করলেন, তিনি ওখানেও কিন্তু গিয়েছিলেন ওই কারণে যে দলের মধ্যে যে ধরনের পরিবেশ ছিল সেটাকে দূর করা। একান্ত এখন যেমন তার পুত্র তারেক রহমান যেভাবে যে কোনো জায়গায় ছুটে যান, তিনিও কিন্তু ওইভাবে সেখানে গিয়েছিলেন। যে এতটা যে ষড়যন্ত্র ছিল এটা হয়তো উনি বুঝতে পারেননি। সেই হিসাবে সেখানে তিনি যে রাত্রি যাপন করলেন, এই রাত্রি যাপন করার প্রেক্ষাপটে সেখানে যে নিরাপত্তাটা নেওয়া দরকার ছিল, সেই নিরাপত্তাটা কিন্তু ওখানে ছিল না। এটার পিছনেও হয়তো একটা ষড়যন্ত্র ছিল। তখন সেনাবাহিনী প্রধান ছিলেন জেনারেল এরশাদ। আমাদের ওই সময়কার কিছু পত্রপত্রিকার ভাষ্য অনুযায়ী আমরা জেনেছি যে জিয়াউর রহমানকে উনিও কিন্তু ওখানে যেতে না করেছিলেন, বারণ করেছিলেন। কিন্তু কেন বারণ করলেন, জিয়াউর রহমান কিন্তু এই বিষয়টা চট্টগ্রাম সার্কিট হাউসে তিনি যেন না ওঠেন, রাত্রি যাপন না করেন, চলে আসেন উনি। কিন্তু উনি সেটা না মেনেই তিনি ওখানে রাত্রি যাপন করেছিলেন, দলের নেতাদের সঙ্গে আলোচনা করেছিলেন অনেক বিষয়ে, এবং একটা মানে নির্বিলিতে উনি রাত্রি যাপনও করেছিলেন। কিন্তু এ সময় আমরা দেখি যে যারা সেনাবাহিনীর বিদ্রোহী অংশটা ১৭ জন যে সেনা অফিসার একটা জিপে করে ওখানে প্রবেশ করেছিল, এবং ওই সময় দেখা গিয়েছিল যে একেবারেই নিরাপত্তাহীন অবস্থা ছিল। কেন এটা নিরাপত্তাহীন থাকলো সে বিষয়টাও কিন্তু পরবর্তীতে তদন্ত করা হয়নি। এখন আমরা দেখি যে ৪৫ বছর পর যাকে গ্রেপ্তার করা হলো, তিনি কিন্তু ওই সময় একেবারে জিয়াউর রহমানের কাছাকাছি থেকেই তাকে কিন্তু গুলি করেছিলেন। কর্নেল মতির সঙ্গে তিনিও কিন্তু গুলি করেছিলেন, এবং তাকে কিন্তু জিয়াউর রহমানকে কোন রুমে ছিলেন সেটাকে তিনি নিজে ওখান থেকে তাকে যখন বের হয়েছিলেন জিয়াউর রহমান, তখন তাকে চিনিয়ে দিয়েছিলেন যে এখানে, এবং সঙ্গে সঙ্গে গুলিও করেছিলেন। এটাও আমরা সে সময়কার পত্রপত্রিকায় কিন্তু দেখেছিলাম, পড়েওছিলাম আমরা। তো এই এত বড় একজন যে তারপর যে বিচারের যে ব্যবস্থা করা হয়েছিল সেটা শুধু ওই সামরিক আইনে বিচারটা হয়েছিল। এর মাঝে সেখানে উনি কিন্তু ৩ জন সামরিক কর্মকর্তার মধ্যে মোজাফফর হোসেনে কিন্তু ওখানে আবার গিয়েছিলেন। যে জিয়াউর রহমানের সঙ্গে যে তার যে সুটকেসটা ছিল, কাগজপত্র, এগুলো তন্ন করে খুঁজে তার লাশটা সাদা কাপড়ে আবার ঢেকে নিয়ে মুড়িয়ে নিয়ে আরও ২ জন সেনা কর্মকর্তা ওখানে মারা গিয়েছিলেন, তাদেরকে নিয়ে একটা জিপে করে তারা চলে গিয়েছিলেন অন্য জায়গায়। এবং
এটাও তিনি ঘোষণা এরশাদকে খবরটা যেভাবে দিয়েছিলেন যে দ্য প্রেসিডেন্ট হ্যাড বিন কিল্ড, এই মোজাফর হোসেনই কিন্তু যে জেনারেল এরশাদকে জানিয়েছিলেন। এবং মোজাফর আহমদের সঙ্গে জেনারেল এরশাদের একাধিকবার যে 30 মের আগে কিন্তু দেখা হয়েছিল। দেখা হয়েছিল, কি দেখা হয়েছিল, একজন সাধারণ সেনা কর্মকর্তার সঙ্গে তিনি কি আলাপ করেছিলেন, এই বিষয়গুলো কিন্তু তদন্ত করে দেখা হয়। মুজাফফর হোসেন তো তখন মেজর র্যাঙ্কে, হ্যাঁ, মেজর র্যাঙ্কে, আর উনি তো মোহাম্মদ এরশাদ তখন সেনাপ্রধান। একজন সাধারণ সেনা কর্মকর্তার সঙ্গে তিনি কি আলাপ করলেন, এই বিষয়গুলো কিন্তু সে সময় তদন্ত ঠিকভাবে হয়নি। এরপরে অনেক সরকার এসেছে, অনেক সরকার চলে গেছে, কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে এই বিষয়টা কিন্তু সামনে নেওয়া হয়নি। বিএনপি সরকারও ক্ষমতায় ছিল, তারাও আর এদিকে অতটা মনোযোগী হয়নি। তো জনগণ কিন্তু এই যে জনপ্রিয় যিনি নেতা ছিলেন তাকে কিন্তু অনেক ভালোবাসতো। তারা এখন যে 45 বছর পর তাকে গ্রেপ্তার যেভাবে করা হলো, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে আমি ধন্যবাদ জানাবো এই কারণে, তারা বিষয়টা গুরুত্ব সহকারে নিয়ে, বিশেষ করে জেনারেল মাসুদের সঙ্গে যে কথোপকথন হয়েছিল তার সূত্র ধরেই কিন্তু এটা হয়েছে। অর্থাৎ যে অন্যায় করবে, যে রক্ত হত্যা করবে, তার কিন্তু একটা বিচার হতেই থাকে। মানে আপনারা যে আয়োজন করেছেন, এটা যে দিয়েছেন যে অপরাধের বিচার হবেই, তা বিচার তো হতেই হবে। এবং আমার মনে হয় 45 বছর পর তিনি যেহেতু ধরা পড়লেনই, সেই সময়ের অনেক রহস্যেরও হয়তো বা উদ্ঘাটন হবে। অনেক ঘটনার সাক্ষী উনি, সাক্ষীটা ওনাকে যদি ঠিক যথাযথভাবে ইন্টারোগেট করা হয়, এটার মাস্টার মাইন্ড কে ছিল, এই মাস্টার মাইন্ডটা কিন্তু এখনো আমরা বের করতে পারি নাই। মাস্টার মাইন্ডটা বের করতে পারলে এটা পিছনে নেপথ্য শক্তিদের যে রূপটা এটা প্রকাশিত হলে তাহলে বাংলাদেশের ষড়যন্ত্রের রাজনীতিটা অবসান ঘটবে। অর্থাৎ সবাই সতর্ক হয়ে যাবে যে এই ধরনের হত্যাকাণ্ড করে কেউ পাবে না। নিশ্চয়ই আপনার আরও বেশ কিছু পর্যবেক্ষণ আছে এই বিষয়ে, আবারও আসবো আপনার কাছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আনোয়ার সাদাত আবু মোহাম্মদ ফুয়াদ, আপনার কাছে শামসুল আলম স্যার যেটা বলছিলেন যে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি অবস্থান করছেন, একদল উচ্ছৃঙ্খল সেনা সদস্য ঢুকে গেলেন, এই ধরনের একটা হত্যাকাণ্ড ঘটে গেল, নিরাপত্তা, আপনি তো একজন নিরাপত্তা বিশ্লেষক, এই নিরাপত্তাটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ এটি নিউজকে আমাকে আজকে এত সুন্দর একটা টপিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি নিরাপত্তা বিশ্লেষক ঠিক আছে, তার সাথে আরেকটু যোগ আছে। আমি নিজেই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির SSF, সেখানে আমি একটা সময় চাকরি করেছি, যার কারণে আমার এই নিরাপত্তা সম্বন্ধে বিশেষ জ্ঞান আছে। আমি থাইল্যান্ড থেকে প্রশিক্ষণ নিয়েছিলাম, যার কারণে আমি ওভারঅল যে ডেফিসিয়েন্সিগুলো তখন ছিল সেটা আমি হারে হারে টের পেয়েছি যখন আমি SSF ডিউটি করতাম। এবং এটা আমি যখন চিরগং ডিউটি করতে গিয়েছিলাম তখন ম্যাডাম খালেদা জিয়ার সাথে, তখন আমি ফিল করেছি যে ওই সার্কিট হাউসে থেকে আমরা ডিউটিতে কোথাও গেলে নর্মালি সার্কিট হাউসগুলোতে আমরা থাকি, যে সেই রকম একটা জায়গায় কিভাবে এই যে এত বড় একটা হত্যাকাণ্ড ঘটে গেল। তো আসলে ওই সময়ে আমাদের এখনকার মতো যেই নিরাপত্তা ব্যবস্থা আমরা SSF-এর মাধ্যমে আমরা অ্যাডভান্স পাঠাই, ওখানে লোকাল সমস্ত সবার সাথে আমরা মিটিং করি, কোনো গোয়েন্দা রিপোর্ট আছে কি না, ওখানকার যে লোকাল যে ডিবি, SB, DGFI, NSI সবার সাথে বসে ক্লিয়ারেন্স নিয়ে, সর্বোচ্চ আবার ঢাকা থেকেও সবটা ক্লিয়ারেন্স নিয়ে তারপরে আমরা ওই পুরো ভ্রমণটা বা জার্নিটা আমরা অ্যারেঞ্জ করি। রাতে থাকা ইম্পর্টেন্ট কিনা, আমাদের সেফ হাউস থাকে, অল্টারনেটিভ ভেন্যু থাকে, পরিকল্পনা লেআউট আপনারা আগেই তৈরি করেন, ওইরকম থেকে অল্টারনেটিভ রুট থাকে, সেটা থাকে, কোন ফায়ারিং বা কোনো ইয়ে হলে কি হবে সবগুলোর কন্টিজেন্সি থাকে। তা আমার কাছে এটা খুব অবাক লাগে ওই সময়ে 75-এর 15th অগাস্টে কিলিংটা হওয়ার পরে যারা ওই সময়ে জড়িত ছিলেন সিকিউরিটির ব্যাপারে, তারা আরও ওনার ব্যাপারে আরও কেয়ারফুল থাকতেন। আসলে আমরা যদি পুরো ঘটনাটা বিশ্লেষণ করি, আপনি দেখবেন যে এটার বেনিফিশিয়ারি যিনি, উনিই ছিলেন আসলে বাইরে, এবং ওনার হাতেই পুরো যন্ত্রটা কাজ করছিল। সেই সিকিউরিটি বাইরে সেনাবাহিনী দিবে, ওখানে আলাদা কোনো ফোর্স নাই, পুলিশ বাহিনী অপর্যাপ্ত, যারা ট্যাকেল করার মতো না। রাষ্ট্রপতির তার নিজস্ব নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে তার নিজস্ব কোনো বাহিনী কি তখন ছিলেন না? এখন যেমন SSF, জি, তখন PGR মাত্র সদ্য গঠিত হয়েছে। আচ্ছা, সেখানে পর্যাপ্ত পরিমাণে সদস্য সংখ্যা ছিল না। আচ্ছা, ছিল, যার কারণেই হয়তো ওই ইয়েটা
ওখানে পিজিআর এর আপনি জানেন যে পিজিআর এর কয়েকজন সদস্য মারা গিয়েছে, একজন দুইজন মারা গিয়েছে। হ্যাঁ, যার কারণে তাদের যেই একটা ইনিশিয়াল যে তাদের ট্যাকেল দেওয়ার কথা একটা কোনো আক্রমণ হলে বা সেরকম অস্ত্র, তারপর সরঞ্জাম, তারপরে লোকবল ওইরকম পর্যাপ্ত ছিল না, পুলিশ প্লাস এরা করছিল। তো যার কারণে সেখানে একদম বড় ধরনের ডেফিসিয়েন্সি আসলে ছিল। এবং নর্মালি সেনাবাহিনী যেহেতু 24 ডিভিশন চট্টগ্রামে অবস্থিত ছিল, সেখানকার সিকিউরিটি, বাইরের যে এক্সটার্নাল সিকিউরিটি নর্মালি সেনাবাহিনীর থেকে দিবে বলে কনফার্ম করা ছিল নিশ্চয়ই, যার কারণে বাইরে থেকে ওনারা ওরকম সাপোর্টার পায় না, পাননি। কারণ ওরাই তো যারা সিকিউরিটি দেওয়ার কথা বা যারা ইয়ে করা ওরাই তো আক্রমণে গেল। তো যার কারণে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে যাওয়ার সময়ও কোনো আর্লি ওয়ার্নিং পাওয়া যায় নাই। তারপরে এখনকার মতো ডিজিএফআই বা আরও যে কমিউনিকেশন যেই ব্যাপারটা ছিল, ইকুইপমেন্টসগুলা সাথে সাথে মোবাইল ছিল না, সাথে সাথে ইমিডিয়েটলি ফোন করা, সব ওই সময় তো টিএনটির উপরে যার কারণে সব মিলে হন্তারক দল বেশ মোটামুটি ভালো একটা সময় পেয়েছিল, মানে একদম ফ্রি রান জাস্ট গিয়েছে, সার্কিট হাউস রকেট লঞ্চার ফায়ার করতে করতে ঢুকে গেছে, জাস্ট মানে ইট ওয়াজ জাস্ট ওপেন, হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। মানে এইটা আসলে যারা অ্যাটাকার তার জন্য একটা মানে ওপেন একটা খেলার মাঠের মতো আর কি। আমি মানে এই হত্যাকাণ্ডের ঠিক ইমিডিয়েট পরের যে ঘটনা বলি সেগুলো নিশ্চয়ই মানে এই আজকের আলোচনাতে আনবো। মোহাম্মদ মুজাফফর হোসেন যাকে আটক করা হলো তার বিষয়ে আসি। মানে দীর্ঘ ৪৫ বছর তিনি পলাতক থাকলেন। একটা সময় বলা হচ্ছিল 1989 থেকে 93 পর্যন্ত তিনি ভারতে ছিলেন। তার যে অপর একজন সঙ্গী তিনি দীর্ঘদিন ব্যাংককে ছিলেন। জি, এরপর তিনি অবশেষে ধরা পড়লেন। মানে এত দীর্ঘ সময় এইভাবে পলাতক থাকাটা তার পক্ষে এভাবে সম্ভব হলো কিভাবে? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এতেই বোঝা যায় যে আমাদের নিরাপত্তা বিষয়ক যেই দুর্বলতাগুলা এগুলো কতটুকু সিভিয়ার ছিল। যে একজন রাষ্ট্রপতির কিলার দেশ থেকে পালিয়ে গেলেন, ওখানে বাইরে বাইরে থাকছেন, তাদের নামে কোনো ওয়ারেন্ট ইস্যু হয় না, তারপরে ইন্টারন্যাশনাল যেই লগুলো আছে সেগুলো ফলো করে তাদের নামে ইয়ে করা ওয়ারেন্ট জারি করা যেত, সেগুলোও হয়নি এবং অনেক দিন কেটে গেছে। এবং যখনই প্রথম সময়ে যখন এবং এটা হওয়ার আরেকটা কারণ আছে যে ইমিডিয়েটলি কিলিংয়ের পরে কিন্তু ইফ ইউ রিমেম্বার 82 সালে জেনারেল এরশাদ টুক ওভার দি পাওয়ার, ক্ষমতাতে আসলেন। যার কারণেই এই যে দীর্ঘ পরে আবার 90-তে উনি আবার ক্ষমতা ছাড়লেন, এই দীর্ঘ সময়টায় জিনিসটা অনেকটা চাপা পড়ে গিয়েছিল, কারণ সবটা নিয়ন্ত্রণ তখন ওনার হাতেই এবং ওনার হাতেই। এবং এর পরপরই ওনারা যখন এবং এই কিলারগুলো যখন অন্য পার্শ্ববর্তী দেশে যখন আশ্রয় পায় এবং যত বড় বাংলাদেশে যত বড় ইনসিডেন্টই ঘটে না কেন, সমস্ত কিলার যারা থাকে তারা পার্শ্ববর্তী দেশেই চলে যাচ্ছে। এবং আমাদের কাছে খুব অ্যালার্মিং যে পার্শ্ববর্তী দেশে ওরা যাওয়ার পরে তারা ওইরকম সহযোগিতা আমাদেরকে ক্ষেত্র বিশেষে আর করে না। আপনি রিসেন্টলি হাদির যেই কিলার যারা ওরা পশ্চিমবঙ্গে ধরা পড়ার পরে এখন দেখেন আর স্টপ, আর কোনো প্রোগ্রেস কোনো কিছু শুনতে পাচ্ছেন না। এই যে ওখানে ধরা পড়লো তো ইট শুড বি ইমিডিয়েটলি রিপেট্রিয়েটেড, গিভ হ্যান্ড ওভার টু আস। মানে প্রত্যাবাসনটা কিভাবে হবে বা সেটার প্রক্রিয়াটাও আসলে দ্রুত সেটা যদিও আজকের আলোচনা থেকে একটু ভিন্ন, মানে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি। আসতে চাই মানে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ ফুয়াদ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম, আপনার কাছে আসতে যে আপনি প্রথমে আলোচনাতে যখন বলছিলেন যে পেছনে একটি রাজনৈতিক একটা ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, তৎকালীন চট্টগ্রাম সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মঞ্জুর তিনি তো গ্রেপ্তার হলেন, মানে চা বাগানেই গ্রেপ্তার হলেন, পরবর্তীতে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে তার আবার মৃত্যুও হলো। মানে এটাও কি আসলে একটা রাজনৈতিক কারণেই তাকে এইভাবে এই হন্তারককে হত্যা করা হলো? ধন্যবাদ। আসলে বিষয়টা নেপথ্যে যে কুশীলব আমাদের ভাই ব্রিগেডিয়ার ভাই ফুয়াদ ভাই যেটা বললেন যে জেনারেল এরশাদের হাতেই পুরো নাটাইটা ছিল সে সময়কার। তো ওখানে যে পরপরই তো স্বাধীন সরকারের বিপ্লবী সরকারের কথা ঘোষণা করেছিলেন, বিপ্লবী পরিষদ গঠনের কথা বলেছিলেন, আর রেডিও টিভিতে তিনি এটা ঘোষণা করেছিলেন, কিন্তু এটাতে তিনি অতটা ভালো ফলাফল পাননি। তার ফলাফলটা হয়েছিল পরে এরশাদের নির্দেশে 24 ডিভিশনের অনেকেই তাকে গ্রেপ্তারের জন্য চলে যায় এবং তিনি কিন্তু গ্রেপ্তারের সময় বারবার বলেছিলেন যে তাকে যেন পুলিশের হাতে দেওয়া হয়, পুলিশের কাছে।
কিন্তু এখানে নেপথ্যে আরও অনেকগুলো এখানে আমরা যে বইগুলো আমরা দেখি এখানে, যেমন অ্যান্থনি মাসকারেন্সের একটা বই বাংলাদেশের লিগ্যাসি অফ ব্লাড, তারপর কর্নেল অবসর আব্দুল হামিদের 3টি সামরিক অভ্যুত্থানের অজানা কাহিনী, আর একটা বই ছিল জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল ইসলাম এক জেনারেল নীরব সাক্ষী। এই বইগুলোতে ওই সময়কার পুরো বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছিল, যদিও এগুলোর যে কি ভিত্তিটা আর ব্যাখ্যা বিশ্লেষণ অতটা ওইভাবে হয়নি। তো সেখানে যতটুকু জানা যায় যে এটা বুঝতে পারি আমি রাজনীতির একজন গবেষক হিসাবে, যে জেনারেল এরশাদই মূলত যে চাননি যে এটার বিচারটা যথাযথভাবে হোক। ওই সময়কার যে প্রেক্ষাপটটা ছিল যে তিনি মনে প্রাণে চাচ্ছিলেন যে ক্ষমতাটা নিয়ে নেওয়ার জন্য যে কোনোভাবে হোক, তারই পরীক্ষাটা শুরু করলেন। ওই সময় তিনি সেনাবাহিনীর ভিতরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার দ্বন্দ্বটাও ছিল। কিন্তু স্যার মানে আপনি যে বইগুলো রেফারেন্স দিলেন ওই বইগুলোর রেফারেন্স অনুযায়ী তো এটাও অনেক মানে অনেক বিশ্লেষক বলে থাকেন যে এই যে মেজর জেনারেল মঞ্জুরের এই যেই ক্ষোভ বা যেই উদ্দেশ্যে যে প্রেক্ষাপট বলা হয়, সেখানে হুসেন মোহাম্মদ এরশাদকে যে সেনাপ্রধান করা হলো, বরঞ্চ তাকে বা অন্য কাউকে করা হলো না কেন, এটাও তো মূল একটা কারণ মানে ছিল। তবে যদি হুসেন মোহাম্মদ এরশাদকে সেনাপ্রধান করাটাই নেপথ্যের অন্যতম প্রধান কারণ হয়ে থাকে, আবার হুসেন মোহাম্মদ এরশাদই সেখানে আবার অনুঘটকের কাজ করছেন, এটা কিভাবে বিশ্লেষণ করবেন? এটা একটু বিশ্লেষণ একটু খেয়াল করলে মানে আমরা বুঝতে পারবো ওই সময়কার প্রেক্ষিতে যে একদিকে জেনারেল মঞ্জুরের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেছিলেন জেনারেল এরশাদ ওই সময়, আবার প্রেসিডেন্টের সঙ্গেও তার একটা সম্পর্ক ছিল, প্রেসিডেন্টের সঙ্গেও জেনারেল এরশাদের একটা সম্পর্ক ছিল। অর্থাৎ এই তিনজনের মধ্যে বিশেষ করে জেনারেল আমাদের রাষ্ট্রপতির সঙ্গে মঞ্জুরের একটা দূরত্ব হয়ে গেছিল ওই সময় এই বিষয়গুলো নিয়ে। তো এগুলোকে স্বাভাবিকভাবে আমরা দেখি অবশ্য ততক্ষণে ট্রান্সফারও করে দেওয়া হয়েছিল, ট্রান্সফার করে দিয়েছিল। এই বিষয়গুলোকে জেনারেল এরশাদ কাজে লাগিয়েছিলেন, যে সে কারণে আমরা দেখি যে অনেকে বলে থাকেন বা আমরাও তাই বলতে এক ঢিলে তিনি 3টা বিষয় ওখানে কাজ করেছিলেন। একটা হচ্ছে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলক হিসেবে আমরা তাকে বলতে পারি। তারপর জেনারেল মঞ্জুরকে হত্যা করা হলো এখানে। 3য় নম্বর হচ্ছে যারা এই পরীক্ষার সঙ্গে জড়িত ছিল সেনাবাহিনীর কর্মকর্তারা 17 জন, তাদেরকেও তিনি বিচারের নামে বিচারে ফাঁসিতে 13 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল, আর বাকি 2 জন দূরে ভারতে চলে গেলেন। এবং ভারতে যারা গেলেন বিভিন্ন দেশে, তাদেরকেও কিন্তু তিনি নিয়মিত টাকা এখান থেকে পাঠাতেন। আর টাকা পাঠানো বন্ধ হলেই এই মোজাফফর আহমেদ বা যে পরে যে আততায়ীদের হাতে মারা গিয়েছেন ওখানে খালেদ, তাকেও মারার পেছনে নেপথ্যে জেনারেল এরশাদের কারসাজি থাকতে পারে বলে অনেকে মনে করেন। আর যদি টাকা না পাঠানো হতো তারা কিন্তু তখন হুমকি দিতেন যে সব কিছু ফাঁস করে দেওয়া হবে। এই বিষয়টাই নিয়ে, এই হত্যাকাণ্ড নিয়ে জেনারেল এরশাদ কিন্তু অনেকটাই ভীত ছিলেন। এই কারণে তিনি রাজনীতির যে পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে তিনি নানাভাবে একটা কুশীলবের ভূমিকা পালন, হয় এই দিকে থাকতে না কোনো সময় ওই দিক। সে কারণেই যে নেপথ্য কুশীলব তো এখন আমাদের মাঝে নাই, আমাদের মাঝে জীবিত আছে এখন হচ্ছে মোজাফফর হোসেন। তাকে যদি যথাযথভাবে ইন্ট্রোগেট করতে হবে এবং তার এখনকার নিরাপত্তাটাও দিতে হবে, না হলে কিন্তু ষড়যন্ত্রকারীরা সেনা হেফাজতেও অনেক কিছুই ঘটতে পারে। কুশীলবরা এখনো কিন্তু অনেকেই জীবিত আছে, 2-4 জন। জেনারেল মাসুদও তো এখনো জীবিত, তাই যদিও সেনা কারাগারে তিনি সাক্ষী নিচ্ছেন, ইন্ট্রোগেট করা হচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু একটার সঙ্গে জড়িত। কাজেই এই বিষয়টাকে সঙ্গে যদি আমরা এখন থেকে অর্থাৎ বাংলাদেশের জনগণ এখন একটু আশান্বিত হয়েছে যে বর্তমান সরকারের সময় এই বিষয়টা যথাযথভাবে বিচার হবে, প্রকৃত ঘটনাটা আসলে আমরা জানতে চাচ্ছি, তদন্তের মাধ্যমে হয়তোবা পরিষ্কার হয়ে যাবে, উঠে আসতে পারে। একজন দর্শক টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, দর্শকের কাছ থেকে ঘুরে আসি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, এটা কি জাতীয় না আন্তর্জাতিক ষড়যন্ত্র? এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বিএনপি কিন্তু আরো 2-3 বার ক্ষমতায় গেছে, কিন্তু এই খুনিদেরকে
বিচারের আওতায় আনা হলো না কেন? এটাই প্রশ্ন দুজন অতিথির কাছে। সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ পিন্টু দুয়ারি আপনাকে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম, আপনার কাছে প্রথমে জানতে চাই, মানে আমাদের দর্শক বলছিলেন যে এই যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে হত্যাকাণ্ড, সেটা কি কেবলই জাতীয় ষড়যন্ত্রের অংশ ছিল নাকি আন্তর্জাতিক ষড়যন্ত্রেরও সেটা অংশ হতে পারে? ধন্যবাদ যিনি প্রশ্নকর্তাকে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে তুলেছেন। আসলে উনি ঠিকই বলেছেন যে জাতীয় না আন্তর্জাতিক, জাতীয় বিষয়ে যেমন ছিল আন্তর্জাতিক কিছু বিষয় এখানে জড়িত ছিল। কারণ ওই সময়ের প্রেক্ষিতে জিয়াউর রহমান তৃতীয় বিশ্বের একটা রাষ্ট্র বাংলাদেশের একটা শক্তিশালী রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি আবির্ভূত হয়েছিলেন। তিনি এমন কিছু বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছিলেন, যেমন তিনি সার্কের যে কথা বলেছিলেন, সার্কের উদ্যোক্তা ছিলেন। তারপর মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন, পূর্বমুখী পররাষ্ট্রনীতির এই বিষয়গুলো আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্র এটা কিন্তু ভালোভাবে নেয়নি। এবং জানা মতে যে এই যে জিয়াউর রহমান হত্যা করে কারা লাভবান হলো, বেনিফিশিয়ারিকে, তার মধ্যে কিন্তু ভারত কিন্তু বেনিফিশিয়ারি। কারণ জিয়াউর রহমান একজন জাতীয়তাবাদী ছিলেন, বাংলাদেশি জাতীয়তাবাদী প্রবক্তা, এবং বাংলাদেশের স্বাধীন সত্তার বিকাশে তিনি সচেতন ছিলেন, সোচ্চার ছিলেন। এবং আমরা দেখেছি যে ভারত এই বিষয়টা কিন্তু নাখোশও ছিল। যদিও প্রথম দিকে ভারতের সে সময়কার যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু বাংলাদেশ সফরে এসেছিলেন, এবং বাংলাদেশ সফর করেও কিন্তু তিনি গিয়েছিলেন ওই সময়টা। জিয়াউর রহমান যখন 15ই আগস্টের পর বিভিন্ন ঘাত প্রতিঘাতে 7ই নভেম্বরে তিনি বাংলাদেশের রাজনীতির মঞ্চে আবির্ভূত হলেন। ভারতের সঙ্গে একটা সম্পর্ক ছিল, কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা কিন্তু তখন থেকে কাজ শুরু করেছিল এখানে। এবং একটা পর্যায়ে আরেকটা রাজনৈতিক দল আমরা মনে করি বেনিফিশিয়ারি হয়েছিল, সেটা হচ্ছে জিয়াউর রহমানই কিন্তু শেখ হাসিনাকে এখানে বহুদলীয় রাজনীতির অংশ হিসেবে তাকে কিন্তু কাজ করার সুযোগ করে দিয়েছিলেন, এবং এখানে কাজও শুরু করে দিয়েছিলেন তিনি। এবং এর প্রেক্ষিতে দেখা গেল যে আওয়ামী লীগও কিন্তু এখান থেকে অনেকটা লাভবান হয়েছিল, শেখ হাসিনাও। কারণ একটা এখানে বিষয় চলে আসে যে জাতির অনেকেই মনে করি, সন্দেহ করি, কারণ ওই সময় প্রথম যে খবরটা কিন্তু তিনি অনেক আগে পেয়েছিলেন, যে অন্যান্যরা জানার আগে তিনি কিভাবে তার কাছে খবরটা চলে গেল যে জিয়াউর রহমানকে শেখ হাসিনা পেয়েছিলেন। এবং তিনি হত্যাকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি ভারতের উদ্দেশ্যে একটা সীমান্তের দিকে চলে গিয়েছিলেন, যে সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছিলেন। এবং কেন তিনি এটা এত ভীতু হয়ে পড়লেন, কি কারণে, যে তাকে কেন, তিনি একজন রাজনৈতিক নেত্রী ছিলেন, তো এই বিষয়গুলো কিন্তু সেই সময়কার তদন্তের মধ্যে আসেনি। অর্থাৎ কতগুলো প্রশ্ন কিন্তু এখানে চলে আসে। উনি বলেছেন যে এটা আন্তর্জাতিক রাজনীতিও এই সঙ্গে, কিন্তু এই জন্য আমি বললাম জড়িত ছিল। আর বিএনপি অনেক ঘাত প্রতিঘাতে 91 সালে ক্ষমতায় আসলেন। বিএনপির ওই সময়কার সাংগঠনিক অবস্থা যত না কিন্তু জনপ্রিয় নেত্রী হিসেবে খালেদা জিয়া কিন্তু আবির্ভূত হয়েছিলেন। আওয়ামী লীগ যতটা না বেশি কথা বলে, কিন্তু তাদের সাংগঠনিক এটা ছিল, বিস্তৃতি ছিল। তারা মনে করেছিল 91 সালে তারা ক্ষমতায় আসবে, কিন্তু সেটা তাদের হয়নি। তো যে খালেদা জিয়া আসার পর তার যে সরকারের যে আমরা দেখি কার্যক্রমটা, তিনি হয়তোবা তার মনে ছিল যে আর ওই বিষয়গুলোর দিকে না যেয়ে কীভাবে সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, এই বোধ থেকে হয়তো তিনি চাননি যে এটা নিয়ে আর বেশি নাড়াচাড়া করা, বা এটাই আমার মনে হয়। এবং সবাইকে নিয়েই তিনি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তখনও ষড়যন্ত্রকে থামে নাই, যে বারবার একইভাবে বিএনপিকে বিপর্যস্ত করার জন্য পরবর্তীতে 11-11 আবির্ভাব ঘটলো, এই একই শক্তি। কাজে এখন আমার বর্তমান সরকারের যে তারেক রহমান রয়েছেন, তিনি অনেকগুলো কাজ ইতিমধ্যে করে ফেলছেন। আমরা আশা করব যে বিএনপির যে সবচেয়ে যার আদর্শ নিয়ে বাংলাদেশে জাতীয়তা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তার উচিত এখন যে তার বাবার যে হত্যাকাণ্ডের মেইন কুশীলভ কারা, অর্থাৎ সেটাকে তার বাবার হত্যাকাণ্ডের ন্যায় বিচারটা যাতে এখানে পায়, জাতি হিসাবে কিন্তু আমরা এটাই প্রত্যাশা করব। আশা করি তিনি এই কাজটা
করবেন, এবং- তাহলে হচ্ছে ন্যায় বিচারটা এখানে প্রতিষ্ঠিত হবে। অধ্যাপক শামসুল আলম, নিশ্চয়ই আপনি সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার পদক্ষেপ কি হতে পারে সেটাতেও আলোকপাত করবেন। অসংখ্য ধন্যবাদ। আবারও ফিরবো আপনার কাছে। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আনোয়ার সাদাত আবু মোহাম্মদ ফুয়াদ, আপনার কাছে ঠিক এই বিষয়েই জানতে চাচ্ছিলাম। দর্শক যেটাতে প্রশ্ন করছেন, মানে দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতি আসলে এর পেছনে কাজ করে থাকতে পারে কিনা, আপনার পর্যবেক্ষণটা কি? জি, অসমর্থিত সূত্রে জানা গিয়েছে পরবর্তীকালে যে যখন প্রেসিডেন্ট জিয়া যখন টেক ওভার করেন এবং ওনার যখন শাহাদাত বরণ হয়, তখন মোরারজি দেশাই তখন প্রেসিডেন্ট ছিলেন টেক ওভারের সময়। তো ইনিশিয়ালি ওদের একটা প্ল্যান নিয়ে ওনার কাছে গিয়েছিলেন, মোরারজি দেশের কাছে, যে যেহেতু 15ই আগস্টের পরে তাদের শক্তি এখানে নিঃশেষ হয়ে গিয়েছে, তো নতুন শক্তি এইভাবে ডানা বিস্তার করছে, তো কিভাবে তাদেরকে স্টপ করা যায় অথবা নির্মূল করা যায়, এই প্ল্যান নিয়ে গিয়েছিল। বাট মোরারজি দেশাই অ্যাজ এ জেন্টেলম্যান তুলনামূলকভাবে ভদ্র ছিলেন এবং সবাই ওনার ওরকম ইন্দিরা গান্ধী বা হালের মোদির মতো ওরকম ডার্ক সাইডে ছিলেন না। তো উনি বলেছেন না, আমরা শান্তিতে থাকতে চাই, বাদ দাও, এরকম করে ওই প্ল্যানটা কিন্তু ইনিশিয়ালি বাদ দিয়েছেন, এরকম শোনা যায়। বাট পরবর্তীতে যখন ভারতের নির্বাচনের পরে যখন ইন্দিরা গান্ধী আসলেন, তখনই কিন্তু ওনার কাছে যখন প্ল্যানটা পুট আপ করা হয়, উনি ওটাকে ওকে করলেন। তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাই 30শে মে আমাদের প্রিয় প্রেসিডেন্ট জিয়ার শাহাদাত বরণ। তো যার কারণে এবং যত কিলার যারা মানে ছিলেন তাদের মধ্যে যারা উল্লেখযোগ্য, তারা তো ওই সময় নেপথ্যের লোকদের কথা আমরা এখনো জানতে পারছি না। বাট এই যে রিসেন্ট যে অ্যারেস্ট হলো যে মোজাফফর হোসেন, উনি তো ভারতে গিয়ে আশ্রয় নিলেন সেটা থেকে, এবং উনিকে শোনা যায় যে 96 সালে যখন ক্ষমতার পট পরিবর্তন হলো, উনি আবার দেশে এসেছিলেন, সময় থেকেছেন, কানাডিয়ান পাসপোর্ট নিয়ে তিনি পরিচয় গোপন রেখেছেন, কানাডিয়ান পাসপোর্ট পেয়েছেন, ওখানে ভারতে বিভিন্ন নামে ছদ্মনামে ওখানে ছিলেন। ওদের প্রশ্রয়ই উনি কানাডিয়ান সিটিজেনশিপ পেলেন, দেশে আসলেন, আবার এখানে থাকলেন। আবার মজার ব্যাপার হলো যে উনি 2007 সালে একবার এয়ারপোর্টে অ্যারেস্টও হতে যাচ্ছিলেন, গোয়েন্দারা ওনাকে জিজ্ঞাসাবাদও করেছিল, তখন উনি কানাডিয়ান পাসপোর্ট দেখিয়ে, তারপর ওনার গায়ে কোনো গুলি লাগে নাই এরকম একটা প্রমাণ দেখিয়ে ওই ইমিডিয়েটলি ওখান থেকে উনি আবার কানাডায় চলে যান। তো যার কারণে বোঝা যাচ্ছে উনি তখন ওনার গায়ে গুলি লাগে নাই। এই প্রসঙ্গটি কেন আসলো? এটা যখন 30 ওই রাতে গোলাগুলির সময় যারা যারা ভেঙে গিয়েছে, যখন পুলিশ এবং সামরিক বাহিনী মিলে যখন আবার ফার্দার অপারেশন করে, যারা ধারণা করা হচ্ছিল যে যারা ফ্লেড অ্যাওয়ে মানে পালিয়ে গিয়েছিলেন, তাদের গায়ে গুলি লেগেছিল, ধারণা করা হচ্ছিল যে ওনার গায়ে একটা গুলি লেগেছিল। তো আলটিমেটলি উনি হয়তো লাগে নাই, বললাম না, এটা আরো ওটা থেকে ওই প্রমাণ দেখিয়ে উনি চলে গিয়েছেন। এবং বারে বারে উনি বিভিন্ন ছুতোয় বাংলাদেশে এসেছেন, বিভিন্ন নামে এসেছেন, বিভিন্ন সরকারি লোকদের সাথে ওনার ছিল। উনি আমাদের কোনো একটা সরকারি প্রকল্পেও উনি ব্যবসা করতে চেয়েছিলেন, পরবর্তীতে উনি আর করেননি। তো এতে বোঝা যায় যে আমাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছিল, আন্তর্জাতিক পৃষ্ঠপোষকতা ছিল, সব মিলিয়েই এই এত বড় একটা হত্যাকাণ্ড হয়েছিল। আমি আপনার কাছে আরেকটা বিষয় যেটা জানতে চাই, মানে এই জনক মোহাম্মদ মুজাফফর হোসেন, তার তো কোর্ট মার্শালে মৃত্যুদণ্ড তাকে দেওয়া হয়েছিল। এখন তো তিনি সেনা হেফাজতে আছেন, মানে সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আপনি নিশ্চয়ই আমাদেরকে বলতে পারবেন এই মুহূর্তে তাহলে কি হচ্ছে, বা তার কি সেই কোর্ট মার্শাল অবিলম্বে কার্যকর হবে, নাকি প্রসিডিংটা কি? আসলে কোর্ট মার্শাল মানে সিভিল লর মতো এরকম না যে কারোর অ্যাবসেন্সে কোর্ট মার্শাল করা যায়। মানে কোর্ট মার্শাল করতে হলে ওই অপরাধীকে আদালতে হাজির থাকতে হবে, এবং তার যে প্রসিজিয়ারগুলো আছে, তার পক্ষে একজন ডিফেন্স লয়ার, তারপরে সাক্ষী সবুত, এগুলো সব উপস্থাপন করতে হবে, ক্রস হবে উনি যদি চান, এগুলা করার পরেই তারপরে কোর্ট মার্শালের রায়টা প্রকাশ করা হবে। তো এটা একটু অস্পষ্ট যে উনি যেহেতু ওই সময় তখন তো তিনি পলাতক, হ্যাঁ তখন পলাতক, ওনার ব্যক্তিগত কোর্ট মার্শালটা তখনও এই প্রসিডিওরগুলো ফলো করে হয় নাই। তো যার কারণে
আমরা ধারণা করি যে এখন যেহেতু উনি তখন তাহলে কি কোট মার্শালটা হলো দলগতভাবে যে তারা বিদ্রোহ করলেন, ওটার চট্টগ্রামে সেনা বিদ্রোহ, সম্ভবত সেটা ওটার কোর্ট হয়েছে। মার্শালটা হয়েছে। এখন উনি যেহেতু সেনাবাহিনীতে নিয়ম আছে, যিনি কেউ যখন সেনাবাহিনী থেকে তার জনবলে থাকাকালীন সময় কেউ যখন পালিয়ে যায় বিদেশে বা যে কোনোভাবে পালিয়ে যায়, তখন তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয় এবং সেটা বিভিন্ন জায়গায় দেওয়া থাকে, এয়ারপোর্ট থেকে শুরু করে সবখানে। যখনই উনি ধৃত হবেন সাথে সাথেই উনি আবার রিটায়ারমেন্টে গেলেও কোনো সমস্যা নাই, উনি আবার সেনা কর্মকর্তাদের কাছে ওনাকে আবার হস্তান্তর করতে হবে। দেন ওনার প্রসিজিওর, তার মানে কি উনি এখন রিভিউ করার আবেদন পাবেন সেখানে, মানে সেনা আইনে যে নতুন করে যেহেতু তিনি আবার গ্রেপ্তার হয়েছেন, মানে উনি কি তাহলে নতুন করে বেসামরিক আদালতে যেটা হয় অনেকদিন পরে আবারও আপিল করার একটা সুযোগ পান? বেসামরিক আদালতে ওনার তো আর যাওয়ার চান্স নাই। না, মানে আমি ওটাই বলছি, বেসামরিক আদালতে আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের একটা ধারণা যে আপিলের একটা সুযোগ থাকে। সেনা বাহিনীর যেই আইন বা সেখানে যেভাবে বিচার হচ্ছে, উনি এখন যে গ্রেপ্তার হওয়ার পর উনি আবারও কি আপিল করার সুযোগ পাবেন কিনা, বা ওনার এই রায়টা কার্যকরের প্রক্রিয়াটা তাহলে কি হবে? এখন সেনা আইনে ওনার যেই পালানোর পরে উনি যখন ধৃত হলেন, পালানোর জন্য যেই নিয়মটা আছে এটা ফলো করবেন। তারপরে ওনার যে আগের যে চার্জশিট ছিল সেটা অনুযায়ী কোর্ট মার্শাল গঠন করা হবে। উনি আবার সেই এক প্রসিজিওর ফলো করে আগের মতো যে ফলো করে ওনার জন্য পুরো প্রসিজিওরটাই আবার সাজাতে হবে করে তারপরে ওনার এই আলটিমেটলি যেই দণ্ডটা হবে, নর্মালি আমরা ধরে নেই যে এরকম মিউটিনির কেসে ফাঁসি রায় হয়, তো সেই রায়গুলো তখন সেনা প্রসিজিওর শেষ করে পুলিশের কাছে হ্যান্ড ওভার হবে। পুলিশ তখন বাকি শেষ অংশটা ওনারা পুরো করবেন। মানে এক্সিকিউশনের পার্টটা কি পুলিশ করে? পুলিশের ওখানে আর কোনো তদন্ত আর কিছু নাই, জাস্ট ওই যে রায়টা ওনাদের হবে। যদি জেল হয় তাহলে জেলে ওনারা নেবেন, আর যদি ফাঁসি হয় তাহলে ওই জেল কর্তৃপক্ষের ওখানে ফাঁসি হবে, এরকম। মানে সিভিলিয়ান জেলে তাদের ফাঁসি হবে বা জেল হবে? জি জি জি, মানে সেটা আচ্ছা, ব্যাপারটা তাহলে এমন। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম। আপনার কাছে আবারও ফিরতে চাই। আপনি বলছিলেন যে মানে আপনার এবং একই সাথে আরো অনেকের প্রত্যাশা যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে হত্যাকাণ্ড সেটার মানে একটা আক্ষরিক অর্থে তদন্ত হোক, এবং নতুন যে সরকার প্রধান তার কাছেও আপনার সে প্রত্যাশা। মানে কিভাবে আপনি চান, মানে কিভাবে আসলে বিচার কার্যটা হলে সেটাকে আপনি ন্যায় বিচার বা সত্য উদ্ঘাটনের প্রকৃত ঘটনা যে সামনে আসলো সেটাকে আপনি বুঝবেন? ধন্যবাদ। দেখেন যে আমাদের জনপ্রিয় রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেভাবে ওখানে হত্যা করা হয়েছিল, একজন রাষ্ট্রপতির যে নিরাপত্তাটা দেওয়ার কথা সেটা কিন্তু সেখানে দেওয়া হয়নি। এক অরক্ষিত অবস্থায় কিন্তু তাকে হত্যা করা হয়েছে। এবং আমরা দেখি সেখানে যে সেনাবাহিনী থেকে যে তারা ক্যান্টনমেন্ট থেকে বের হলো, সেখানে তো গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে, তারাও কিন্তু ঠিকভাবে সেদিন কাজ করেনি সেখানে, যে তার নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য। তো সেখানে দেখা গেল যে কয়েকজন পুলিশ ছিল অথবা সেনাবাহিনীর কয়েকজন ছিল, 2-4 জন, যে তারা এই মারণাস্ত্রের বিপক্ষে তারা কোনো শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। অর্থাৎ এমন একটা অবস্থায় সেদিন ওখানে বৃষ্টি ছিল, আর বৃষ্টির মধ্যে এরা কিন্তু বের হয়ে গেছিল। তো এখন যে আমার প্রশ্ন হচ্ছে, এই যে যারা এই হত্যাকাণ্ডটা করে ভারতে পালিয়ে গেল, সেই হিসাবে সেই সময়কার সরকারও কিন্তু কতটা পদক্ষেপ গ্রহণ করেনি যে তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে। একটু আগে আমাদের ব্রিগেডিয়ার সাহেব বললেন যে বিভিন্ন প্রসিডিওর আছে এই বিষয়গুলো, সেগুলো কিন্তু গ্রহণ করা হয়নি। তারপর ওইভাবে জিজ্ঞাসাবাদও কিন্তু করা হয়নি তাদেরকে, যে কারা নেপথ্যে ছিল, যাদেরকে ফাঁসিতে দেওয়া হলো, অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজগুলো করে তাদেরকে সরিয়ে দেওয়া হলো। তো এখন যে আমি একটু আগে আলোচনা করলাম যে তিনি যারা ভারতে এতদিন ছিলেন, কার পরিচয়ে ছিলেন, কাদের আশ্রয়ে ছিলেন, এখন আমি ওই বিষয়টাই জানতে চাচ্ছিলাম। মানে সামরিক আদালতে তখন যে বিচারটা হলো, সেই বিচারটাকে মানে আপনি কি মনে করছেন, সত্য উদ্ঘাটনের কি জাস্ট একটা আইওয়াশ টাইপের প্রচেষ্টা ছিল, নাকি দ্রুত তাদের শাস্তি দেওয়ার মাধ্যমে প্রকৃত ঘটনাটাকে আরো ধামাচাপা দেওয়ার মানে এটা আপনি ঠিকই বলেছেন। যে পরীক্ষাটা বিচারটা হয়েছিল তখন খুব দ্রুততার সঙ্গে কাজগুলো করে মনে করা হচ্ছিল না এটা তাড়াতাড়ি বিচার করতে, লোকজনকে সামনে, সাধারণ জনগণের সামনে একটা নিজের একটা ভাবমূর্তি
তৈরি করা যে আমি তো বিচার করছি, ফাঁসিতে দণ্ড ঝুলিয়ে দিয়েছি, ফাঁসি হয়ে গেছে তাদের। তো এটা করে তার যে তিনি যে পরীক্ষার সঙ্গে নাই সেটা প্রমাণ করতে চেয়েছেন, কিন্তু রিয়েল যে বিচারটা হওয়া দরকার সেটা কিন্তু তখন হয়নি। কাজে এটা কিন্তু পুনরুজ্জীবিত হতে পারে আবার, যে কারা কারা এর সঙ্গে পুনরুজ্জীবিত কি আপনি কি মনে করছেন, সামরিক আদালতে নাকি না, যেহেতু বেসামরিক আদালতে নতুন করে সামরিক বাহিনীর সমান্তরালে দুটোই চলতে পারে? সামরিক বাহিনীর আদালতে হতে পারে, বেসরকারিভাবেও আরেকটা অংশ এটা ট্রাইব্যুনাল গঠন করে কিন্তু আলাদাভাবে এটার কাজ করতে পারে স্বাধীনভাবে। অর্থাৎ আমাদের প্রত্যাশা এটা হচ্ছে ন্যায় বিচারটা হোক। কারা এটার সঙ্গে একজন এইরকম জনপ্রিয় একজন রাষ্ট্রপতিকে বাংলাদেশের উন্নয়নের একটা মাঝপথে তাকে যেভাবে থামিয়ে দেওয়া হলো, সেটা যদি এরকমভাবে চলতেই থাকে আবার পরবর্তীতে, তাহলে কিন্তু আমরা দেশ হিসেবে এগিয়ে যেতে পারবো না। এটার পুঙ্খানুপুঙ্খানু নিরপেক্ষভাবে তদন্ত করে যার শাস্তির পুনর্নির্ধারণ করা হোক। এবং মানে পুরো ঘটনার আসলে একটা পূর্ণাঙ্গ চিত্রও আমরা পাবো, মনে হয় এবং সকলে যে নতুন প্রজন্ম জানার তারাও একটা জানতে আশা পারবে যে কি হলো সেখানে। সেই বিষয়গুলো এখন কিন্তু নতুন করে আসছে, এবং বিদেশি শক্তিগুলোর মধ্যে এখনও আমরা দেখছি যে সাবেক একজন প্রধানমন্ত্রী এখনও কিন্তু ভারতের আশ্রয়ে রয়েছেন। তো এই বিষয়গুলো চলে ভারতের আশ্রয় প্রশ্রয় তারা কিন্তু লালিত পালিত হচ্ছে, এবং মাঝে মাঝে কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি দিচ্ছে। তো এই বিষয়গুলো যদি এখনও আমাদের সরকার এই বিষয়গুলোকে সিরিয়াসলি নিয়ে আমাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে বিষয়ে কিন্তু এগিয়ে নিতে হবে। নাহলে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেরকম কাজ করছে অনেকগুলো ইস্যু নিয়ে, স্যার বলছিলেন যে বিচারটা হওয়া দরকার, কি ঘটলো সেটা জানার দরকার, তদন্তটা তো হওয়া দরকার। তাহলে সেই প্রক্রিয়াতে এই মোজাফফর হোসেন কিন্তু একটা অ্যাসেটও বলা যায়। এই প্রক্রিয়া যদি আমি ইনিশিয়েট করতে চাই, কিভাবে আসলে তাকে ব্যবহার করা যায় এই বিচার প্রক্রিয়া? জি জি, এখন তার তো যে মিলিটারি লর যে সিস্টেম আছে ওই অনুযায়ী কোর্ট মার্শালের প্রসিজিওর তো অন থাকবে। এর মধ্যে থেকেও সরকার স্পেশাল একটা ট্রাইব্যুনাল করে একটা জয়েন্ট ইন্টারেকশন সেলের ঘোষণা দিয়ে সব যত গোয়েন্দা সংস্থা আছে, সেনাবাহিনী সহ যারা যারা আছে, এই জয়েন্ট ইন্টারেকশন করেও কিন্তু ওনাকে ওই এর মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদ করে সবাই মিলে অনেক দরকারি তথ্য এখন এই পর্যায়ে উদ্ঘাটন করা যাবে। তো ফাইনালি বিচারের যে সিস্টেমগুলো এগুলোতে আরেকটা পর্যায়ে, ওটাকে আমরা যদি একটু ডিলেও করি এতে কোনো সমস্যা নাই। এখন কাস্টডি থেকে তার নিরাপত্তার সাথে, উনি বয়োজ্যেষ্ঠ মানুষ, 70 ঊর্ধ্ব একজন মানুষ, 77 বছর বয়স, ওনার সবটা খেয়াল রেখে তারপরে আমাদের ইন্টারোগেশনের যে মূলটাকে ঠিক করে সবাই মিলে যখন বিভিন্ন ধাপে ধাপে টেকনিক্যালি তাকে কনভিন্স করে বা যেভাবেই হোক আস্তে আস্তে তার উৎস কোথায়, তার মূল ঘটনার কারিগরকে ছিল, তারপরে কারা এখানে পিছন থেকে কলকাঠে নাড়িয়েছে, কারা তাদের আশ্রয়দাতা, এতদিন উনি কোথায় ছিলেন, কিভাবে ভারতের, এবং মানে তার গুরুত্বটা আরো বেশি বেড়ে যায় এই কারণে, কারণ ওই 30 মে রাতে তিনিই প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তিনি আইডেন্টিফাই করেন এই ঘাতক দল যারা গিয়েছিলেন মানে খোঁজার ক্ষেত্রে। এবং পরবর্তীতে স্যার যেমনটি বলছিলেন যে এই ঘটনার হত্যাকাণ্ডের পরবর্তীতে আবার তিনি ফিরেও আসেন, যে প্রেসিডেন্টকে রিপোর্ট করেন যে দি প্রেসিডেন্ট হ্যাড বিন কিলড। সরি, আমি সেনাপ্রধানকে জিওসিকে রিপোর্ট করেন যে the president had been killed. মেজর জেনারেল মঞ্জুরকে তিনি রিপোর্ট করেন, এবং পরবর্তী ঘটনা প্রবাহেও আসলে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম, শেষ সময়ে আমরা আসলে উপনীত হয়েছি। এই আপনি বলছিলেন যে নতুন একটা সুযোগ এসেছে, নিশ্চিতভাবেই একজন সচেতন নাগরিক হিসেবে আপনি তো সেই সুযোগ হাতছাড়া করতে চাইবেন না। হ্যাঁ, আমি হাতছাড়া করতে যাব এই কারণে যে যাকে জীবিত গ্রেপ্তার করা হয়েছে তিনি কিন্তু এখন একটা ওই সময়কার প্রত্যক্ষ সাক্ষী। তার থেকেই কিন্তু আমরা অনেক বিষয় জানতে পারবো। একটু আগে ব্রিগেডিয়ার সাহেব যে বললেন যে তার সব কিছু নিশ্চিত করে তাকে যদি ইন্টিগ্রেট করা যায়, অনেক বিষয় কিন্তু ইতিহাসের অনেক তথ্য সমৃদ্ধ বিষয়গুলো চলে আসবে, একটা ঐতিহাসিক বিষয়। এবং তার গ্রেপ্তারটাও কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা হিসেবে আমরা বাংলাদেশের বর্তমান রাজনীতিতে আমরা চিহ্নিত করতে পারি। এটা কিন্তু দেশ ও বিদেশে যথেষ্ট আলোড়ন তুলেছে এটা, এবং জনগণও কিন্তু উন্মুখভাবে অপেক্ষা করছে যে এটা কী প্রসিডিওরে কীভাবে তার থেকে প্রকৃত তথ্যটা বের করে আনা যায়। যেহেতু বর্তমান সরকার ন্যায় বিচার নিশ্চিত করার কথা বলেই ক্ষমতায় এসেছে, বিশেষ করে জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান হিসেবে তারেক রহমানের কাছ থেকেও আমরা এটা আশা করব যে তার থেকে কিভাবে
প্রয়োজনীয় তথ্যটা নিয়ে তার বিচারটা নিশ্চিত করা যায়, সেটা কিন্তু এখন থেকেই করা শুরু করতে হবে। আর জয়েন্ট ইন্টিগ্রেটেড সেলের কথা বললেন উনি, এটাও করা যায়, পৃথক ট্রাইব্যুনাল গঠন করে বিচার করা যায়। আর সামরিক বাহিনীর তো আলাদা নিয়মকানুন রয়েছে। অর্থাৎ এখন কিন্তু জাতীয় আন্তর্জাতিক যে চক্রগুলো কিন্তু সক্রিয়, সেক্ষেত্রে তার নিরাপত্তাটাও নিশ্চিত করতে হবে আগে। তাকে যে কোনো সময় হত্যা করতে পারে। অর্থাৎ তার নিরাপত্তা যদি নিশ্চিত না হয়, তার এই ধরনের একজন প্রত্যক্ষ সাক্ষী কিন্তু আমরা আর পাবো না। কাজে তার যে কোনো বিষয়, শারীরিক মানসিক সব দিক থেকে তাকে সুস্থ রেখে তার থেকে আমরা প্রয়োজনীয় তথ্যগুলো নিয়ে বাংলাদেশে একটা নতুন ধরনের একটা ন্যায় বিচার যাতে নিশ্চিত হয়। এবং একজন জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি গ্রামেগঞ্জে অসংখ্য জনসমাবেশ, কৃষকের পাশে দাঁড়িয়েছেন, তিনি খাল খনন করেছেন, গণশিক্ষার কথা বলেছেন। তাকে যদি তার এই যে বিচারটা যদি এখন নিশ্চিত করা যায় ঠিকভাবে, সেটা জিয়াউর রহমানেরও আত্মা কিন্তু শান্তি পাবে। অসংখ্য ধন্যবাদ। জনাব ফুয়াদ, একেবারে শেষ প্রসঙ্গে আসতে চাই। মানে যদি দেশীয় এবং আন্তর্জাতিক একটি ষড়যন্ত্র এর পেছনে থেকে থাকে, যদিও সুস্পষ্টভাবে আমরা তো আসলে প্রমাণিত নয়, তাহলে তো এই বিচার বা নতুন করে প্রসঙ্গটি সামনে আসার ক্ষেত্রে আন্তর্জাতিক একটা চাপও তৈরি হতে পারে। কিভাবে আমরা সেটাকে দেখব? সুন্দর প্রশ্ন করেছেন। এই সরকার ক্ষমতা নেওয়ার পরে আপনি খুব ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন যে বড় বড় স্টেক হোল্ডার যারা আছে ওয়ার্ল্ডের, চায়না, আমেরিকা, কিছু কিছু ক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথেও একটা মোটামুটি একটা সুষম সম্পর্ক বজায় রেখে আপাতত চলছে। তো আমার মনে হয় যে সরকার এটাকেও সুন্দরভাবে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারে যে আমাদের রাষ্ট্রীয় একটা ম্যাটার, যার মাধ্যমে অনেক কিছু আমাদের বের করতে হবে বা আমাদের জানা দরকার, আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য এই সম্পর্কে আমাদের তদন্ত দরকার। তো সেইভাবে আমার মনে হয় বড় বড় স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে কোঅর্ডিনেট করে একটা সমন্বয়ের মাধ্যমে তাদেরকে কূটনৈতিকভাবে একটা সহায়তা যেন অন্তত তারা করে। এইভাবে আমার মনে হয় সরকার ক্যাপেবল, আমার এতটুকু বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আনোয়ার সাদাত আবু মোহাম্মদ ফুয়াদ আপনাকে। ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম আপনাকেও আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং অবশ্যই ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও একই সময় এই আয়োজনে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত AT নিউজের সঙ্গে থাকুন।